শীতকাল, ডিসেম্বরের সুইডেন শহর। আনুমানিক রাত 10:20। আর সুইডেনের রাত মানেই বরফে ঢাকা, ফাঁকা রাস্তাঘাট। এইটুকু সময়ে গোটা শহর ঘুমন্তপুরীর মতো নিস্তব্ধতা মেখেছে। শিশিরের আর্দ্রতায় নৈসর্গিক ছন্দ ততোধিক ভারী, হাড়হিম করা। ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটছে কুহু। পরনে একটা জ্যাকেট, থার্মাল, হাতে গ্লাভস, পায়ে বুট, অথচ এক ফোঁটা শীত যদি মানত। কুহুর দুহাত ভর্তি প্যাকেট। স্যালারি পেয়েই গোটা 1 মাসের গ্রোসারি নিয়ে ফিরছে। এখানকার একটা ডর্মে থাকে ও, সাথে একটা হাফ বেলার ছোটখাটো চাকরি। সারাদিন ডিউটি শেষে এখন গিয়ে রান্না করবে, এরপর খাবার জুটবে কপালে। কিন্তু মেয়েটার মুখায় ক্লান্তির চিহ্নমাত্র নেই। হাঁটতে কুহুর ভালো লাগে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখন ফাঁকা রাস্তা পার হয়, মন ফুরফুরে থাকে খুব। এটা উপসালার রাস্তা, সুইডেনের সবথেকে বড় ছাত্র শহর। কুহু যখন বিভোর হয়ে হাঁটছিল, পেছনে থেকে সাই সাই বেগ নিয়ে একটা মেরুন মার্সিডিজ ছুটে এলো অমনি। এমন সাপের মতো এঁকেবেঁকে পাশ কাটালো, ভয়ে আত্মা উড়ে গেল ওর। এক লাফ দিয়ে সরে গেল পাশে। তার হকচকানো দৃষ্টির মাঝেই মার্সিডিজটা তেড়ে গিয়ে কংক্রিটের বোলার্ডে সজোরে ধাক্কা খেল। ঝনঝন শব্দে কাঁচ ভাঙার আওয়াজ বিকট মাত্রায় ছড়িয়ে পড়ল বাতাসে। ছাদ করে অন্তরাত্মা কেঁপে উঠল কুহুর। প্যাকেটগুলো হাত থেকে খসে পড়ল নিচে। ওই প্রবল ধাক্কায় ওর চোখের সামনেই গাড়িটা ঝাঁকুনি দিয়ে কাত হয়ে পড়ে গেল মাটিতে। চাকার তল হতে টুপটুপ করে ঝরতে থাকা কালচে কোনো তরলের উদ্গন্ধে ভরে গেল চারিপাশ। গাড়ির একপাশের জানলা ভেঙে একটা রক্তমাখা হাত যখনই পিচের বুকে পড়ল, কুহুর সারামুখ কাগজের মতো সাদা হয়ে যায়। নিস্তব্ধ হয়ে পড়ে মেয়েটা। অমনি ঝোড়ো বাতাসের মতো ছুটে এলো সে। টুকরো টুকরো কাঁচ আর জ্বালানির গন্ধে কুহুর পেট বুলিয়ে এলো। গাড়ির এক পাশ থেকে টপটপ করে পড়ছে কিছু একটা। ফুয়েল বোধ হয়। কুহু হাঁটুমুড়ে বসে ভয়ে ভয়ে মাথা নামিয়ে উঁকি দিল ভেতরে। অমনি ছলাৎ করে উঠল বুকের ধার। একজন পুরুষ, সারামুখ রক্তে মাখা। এত রক্ত, এমন দুর্ঘটনা মেয়েটা এত কাছ থেকে ইহজন্মে দেখেনি। মুখ দেখে যতটুকু বুঝল একজন অল্পবয়সী যুবক। পরনে জ্যাকেট, বুকে সিটবেল্ট শক্ত করে বাঁধা, মাথাটা হেলে পড়ে আছে সিটে। কুহু ঢোক গিলতে গিলতে লোকটার ঠান্ডা হাতটা ধরল। নার্ভ পরীক্ষা করল কবজি ছুঁয়ে। না, চলছে। খুব ধীর, কিন্তু বেঁচে আছে এখনো। তার নিভিন্ত ফর্সা মুখখানা জলজল করে উঠল অমনি। দিশেহারা হয়ে পড়ল আরো। কোত্থেকে কি করবে বুঝতে পারছে না। লোকটাকে সবার আগে বের করতে হবে। হাতে সময় নেই। সারা গাড়িতে জ্বালানির গন্ধ ছড়িয়ে পড়ছে। ইঞ্জিনে কেমন ঘো ঘো শব্দ। ইমার্জেন্সিতে জানালেও অ্যাম্বুলেন্স আসতে আসতে যদি ব্লাস্ট করে যায়, এখন কি করবে? কিভাবে বার করবে লোকটাকে? এর মাঝেই আরো 2-3 জন সুইডিশ লোক জড়ো হলেন। গাড়ির লিক ফুয়েল দেখেই আর্তনাদ করে বললেন, মাই গুডনেস, এই গাড়ি বিপজ্জনক। যে কোনো সময় ব্লাস্ট করবে। এই মেয়ে, সরে এসো। ভদ্রলোকের কথা মতো যারা কাছাকাছি আসছিল, দুহাত সরে দাঁড়ালো তারা। অন্যজন বললেন, আমি ইমার্জেন্সিতে জানাচ্ছি। যা করার পুলিশ এসে করুক। কুহু কারোর কথায় কান দিল না। তার উদ্বিগ্ন নজর গাড়ির ভেতরে। জানলার ভেতর দিয়ে অল্প আলো এসে লোকটার চেহারায় পড়ছে। স্টিয়ারিং এ আটকে আছে হাতটা। কুহু জানলা ধরে টান দিল। ধারালো উন্মুখ কাঁচগুলো নরম ত্বক গিলে নিল সহসা। দুটো আঙুল কেটে যেতেই ছিটকে হাত সরাল আবার। রক্ত বেরিয়ে এসেছে। কিন্তু কুহু, আজ তোর থামলে চলবে না। মা বলতেন, ভালো কাজের সুযোগ মানুষ সব সময় পায় না। কুহু মন শক্ত মোড়ে ফের কাটা হাতটাই রাখল জানলায়। গায়ের জোর দিয়ে টানতে গিয়ে বুঝল, ভেঙে আটকে গেছে ভেতরে। কিন্তু এটা না খুলতে পারলে লোকটাকে ও বার করবে কি করে? হাতে বেশি সময়ও তো নেই। গাড়ির ওপাশটা ফুয়েলে ভেসে যাচ্ছে। অন্যদিকে লোকগুলো চেঁচাচ্ছে ওকে সরে আসার জন্যে। কুহু হন্যে চোখে এদিক ওদিক তাকায়। রাস্তার পাশে একটা আইস স্ক্র্যাপার দেখেই ছুটে গিয়ে তুলে আনে হাতে। বুকে সাহস নিয়ে দুটো বাড়ি দিতেই ঝড়ো ঝড়ো করে কাঁচ ভেঙে পড়ল। কিছু এসে ছিটকে মুখে লাগলো ওর। এক পাশের গাল কেটে গেল অমনি। কুহু থামে না।
স্ক্যাপার ফেলেই গাড়িতে হাত ভরে দেয়। কানে আসে চিকন বোঙানির শব্দ। হাতের সাথে বুকটাও কেঁপে ওঠে এবার। ঠান্ডা আর ভয় দুটোই মিলেমিশে গলা শুকিয়ে যায়। যে কোনো সময় আগুন লেগে যাবে সেই শঙ্কায় বুক ধড়ফড় করছে কুহুর। মেয়েটা তাড়াহুড়ো করে লোকটার সিটবেল্ট খুলল। সাথে সাথে পুরুষালী দেহ ঢলে পড়ল এক পাশে। ধড়ফড় করে কুহু আগলে ধরল দুহাতে। লোকটার ভ্রু চুইয়ে রক্ত পড়ছে। কাঁধের জ্যাকেট ভিজে একাকার। ধাক্কায় গাড়ি নড়বড় নড়বড় করছে এখনো। তার উপর লোকটা স্বাস্থ্যবান। কুহুর একার পক্ষে যাকে এক চুল নাড়ানোও দুঃসাধ্যের, সেখানে গাড়ি থেকে বাইরে আনা। কিন্তু কোন শক্তি ওর ওপর আজ ভর করল কে জানে। মাথাটা বুকে নিয়ে আস্তে ধীরে টেনে বের করল সে। পেছনে থেকে লোকজন চেঁচাল, গাড়ি ফেটে যাবে, তাড়াতাড়ি করো। কুহু লোকটাকে বাইরে আনা মাত্রই দুজন এগিয়ে এলেন এবার। তাড়াহুড়ো করে ওকে ধরে ধরে সচেতন দূরত্বে সরিয়ে আনলেন। কুহু ক্লান্তের ন্যায় ধপ করে বসে পড়ল। বুকে হাত দিয়ে শ্বাস নিল জোরে জোরে। পরপর টের পেল ওর সারা মুখ, হাত জ্বলছে। কত জায়গায় কেটেছে কে জানে। এর মাঝে এক ভদ্রলোক এসে পানি এগিয়ে ধরলেন। কুহু পাশ ফিরে চাইলে মুচকি হাসলেন তিনি। মাথায় হাত বুলিয়ে ঝরঝরে ইংরেজিতে বললেন, নিজের জীবনের পরোয়া না করে এভাবে একজন অচেনা লোককে বাঁচালে। কত বড় মন তোমার। কে তুমি, কি নাম? প্রিয়তমা জাফরিন কুহু। কোথায় থাকো? পড়াশোনা করো? কুহু কথা বলতে গিয়েও থামল, চোখ বড় করে ফেলল। ত্রস্ত গতিতে কবজিতে বাঁধা ঘড়ি দেখেই ঝট করে উঠে দাঁড়ালো অমনি। ভদ্রলোক আরো কিছু বলতেন, এর মাঝেই অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। সেই উৎকট শব্দে হুঁশ ফিরল কুহুর। মনে পড়ল, ওর এক্ষুনি ডর্মে ফিরতে হবে। কাল পরীক্ষা, পড়তে হবে সারা রাত। না হলে আর কুলোতে পারবে না। কুহু ছুটে গিয়েই গ্রোসারির প্যাকেটগুলো তুলল। তড়িঘড়ি পায়ে যেতে নিয়েও একবার চাইল ফিরে। আহত লোকটাকে স্ট্রেচার শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট ভিজে গেছে রক্তে। মাথাটা হেলে পড়েছে একদিক। হঠাৎই কুহু ভ্রু কুঁচকে ফেলল। মনে হলো মুখটা ভীষণ চেনা। পরপরই মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ডর্মের রাস্তায় ছুট লাগালো সে। সুইডেনের সবচেয়ে বড় এবং আধুনিক হাসপাতালের অন্যতম একটি হল কারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল। সাদা দেয়াল, পরিষ্কার আলো আর চকচকে ফ্লোর। অথচ রাতের এই তীব্র ঠান্ডার মাঝেও দরদর করে ঘামছে তুহিন। চোখ দুটো বারবার হাসপাতালের ভেতরের দিকে যাচ্ছে। মৃদু আলো, সবুজ নীল রঙের ইমার্জেন্সি চিহ্নের সাথে বরফে ভিজে থাকা রাস্তা ছাপা ধোয়ার এক অদ্ভুত সংযোগ এখানে। তার আশেপাশে আরো চারজন লোক দাঁড়িয়ে। প্রত্যেকের পরনে কালো হাফ হাতা শার্ট, ওপরে জ্যাকেট, চোখে কালো চশমা। অথচ তুহিন যতটা চিন্তায় মরছে, ততোধিক শান্ত তারা। আর এতেই চটে গেল ছেলেটা। রেগে রেগে বলল, সবাই আমার মুখের দিকে হা করে কি দেখছো? তোমাদের মতো এমন গাট্টাগোট্টা বডিগার্ড পুষেও বসের এই অবস্থা। এখন খবরটা জানলে ওনার বাবা আমাকে কি করবেন জানো? সবাই মাথা নিচু করল। একজন ছোট করে বলল, উই আর সরি স্যার। বাট বসের অর্ডার ছিল, উনি একা যাবেন। সেজন্যেই আমরা ওনার সাথে যাইনি। এটা তো আর ওনার বাবা বুঝবেন না। তিনি ঠিকই আমার গলা চেপে ধরবেন। এই অল্প চেঁচামেচিতেই একজন নার্স এসে দাঁড়ালেন। বিরক্ত চিত্তে বললেন, কি ব্যাপার, এখানে এত লোক কেন? তুহিন পিছু ফিরে তাকালো। কপালে ভাঁজ, মুখখানা কঠিন। নার্স ওকে দেখেই বললেন, সরি স্যার, আমি ভেবেছি অন্য কেউ। সঙ্গে সঙ্গে প্রস্থান করলেন তিনি। কয়েক মুহূর্ত পর ওটির আলো নিভল। সেকেন্ড কয়েকেই চিকিৎসক বের হলেন, হালকা লাল ছাপার গ্লাভসে রক্তের দাগ। তুহিন হড়বড়িয়ে বলল, ডক্টর, বসো ঠিক আছে? হ্যাঁ, বিপদ সীমার বাইরে এখন। আমি যদি খুব ভুল না হই, উনি রকস্টার শৌর্য সম্রাট তাই না? চিকিৎসকের মুখে জলজলে হাসি। তুহিন মাথা নাড়ল। জি, আমি আসলে ওনার অনেক বড় ফ্যান। এভাবে দেখা হবে বুঝিনি। তুহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, অ্যাক্সিডেন্টের খবরটা যেন পাঁচ কান না হয়, ডক্টর প্লিজ দেখবেন। আর আমি কি এখন দেখা করতে পারবো? এক্ষুনি না, ঘন্টা দেড়েক পর ডাকবে আপনাকে। তুহিন মাথা নাড়ল।
টিকটিক করা ঘড়িটা কবজি উল্টে দেখলো এক পল। এর মাঝেই টের পেল পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। বাইরে আনতেই স্ক্রিনের নম্বর দেখে চোয়াল ঝুলে পড়ল তার। গোটা গোটা অক্ষরে লেখা নাভেদ শেখ। তুহিন ঠোঁট ফুলিয়ে শ্বাস নিল। ফোনটা কানে গুজল আসতে ধীরে। ওপাশ থেকে ভেসে এলো দরাজ গলার স্বর। স্যাম কোথায়? ওর ফোন বন্ধ কেন? তুহিন মুখ ছোট করে বলল, স্যার, বসের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি হসপিটালে। মুহূর্তে এক গর্জন ছুটে এলো। ঝট করে ফোন এক হাত দূরে সরিয়ে কানে আঙুল চেপে ধরল তুহিন। উফ, এত বয়স হলো লোকটার, অথচ গলার জোর এক ফোঁটা কমেনি। লাক্সারিয়াস কেবিন। এসি চললেও ঝিমঝিম শব্দ নেই। ঠিক মাঝবরাবর বড় সফেদ চাদরে মোড়ানো বেডে শুয়ে আছে সম্রাট। গালের ছোট ছোট জায়গায় দু একটা ক্ষত ব্যান্ডেজে ঢাকা। একটু পরেই কেবিনের দরজা ঠেলে ঢুকল তুহিন। জিভে ঠোঁট চুবিয়ে চাইল সোজাসুজি শুয়ে থাকা ওই বলিষ্ঠ যুবকের পানে। মাথায় ব্যান্ডেজ, গালে ব্যান্ডেজ, এক হাত ঝুলছে গলায়। কি মারাত্মক অ্যাক্সিডেন্টটাই না করলো। এরপরেও বেঁচে আছে, একেবারে কই মাছের জান। ও রয়ে সয় বলল, গুড ইভিনিং, বসো। কেমন আছেন এখন? সম্রাট মুখ ঘুরিয়ে চাইল না। জিজ্ঞেস করল প্রথমেই। গাড়ি থেকে কেউ একজন বার করেছে আমাকে। সে কে, জানা গেল? তুহিন মাথা নুয়ে হাসল। ও জানতো সম্রাটের প্রথম প্রশ্ন এটাই হবে। জি, সিসি ফুটেজ কালেক্ট করেছি। আপনি দেখবেন? নিয়ে এসো। তুহিনের হাতে ল্যাপটপ ছিল। এগিয়ে এসে রাখলো ওর সামনে। কয়েকটা বাটন টিপতেই স্ক্রিনে ভিডিও চালু হলো একটা। ভাঙা গাড়ির পেছনে থেকে হুড়হুড় করে কালো ধোঁয়া উঠছে। এরপর পরই দুমড়ে মুচড়ে পড়ে থাকা সেই মেরুন গাড়ির কাছে ছুটে এলো এক তরুণী। অমনি আধশোয়া থেকে তটস্থ হয়ে বসতে চাইল সম্রাট। ব্যান্ডেজ মোড়া হাতটায় টান লাগলো, ধরতে গেল তুহিন। অন্য হাত তুলে মানা করল সম্রাট। তার তীক্ষ্ণ নজর মনিটরে সাগ্রহে চেয়ে আছে। মেয়েটা ছোট, শারীরিক গঠনে টিনেজার লাগছে, কিন্তু সিসি ক্যামেরা অনেক উঁচু, আবার রাতে হওয়ায় মুখটা ফোকাস হয়নি। গাড়ির দরজা ভেঙে ওকে বের করার পুরোটা দৃশ্যে সুস্থির চোখে চেয়ে রইল সম্রাট। আর ওই পুরোটা সময় ওকে মনোযোগ দিয়ে দেখল তুহিন। শৌর্য সম্রাটের ব্যক্তিগত সহকারী সে। প্রায় 5 বছর ধরে ওর সাথে সাথে আছে। শৌর্য, যে কিনা রগে রগে একজন সুদর্শন পুরুষের চিহ্ন বহন করে। ডার্ক ব্রাউন চুলের রং, দৈহিক গঠনে চমৎকার, লম্বাটে মুখের ওপর সরু নাক, রোদের আলোর মতো মিশ্র গায়ের ত্বক, আর সব থেকে বিশেষ হলো ওর চোখের হালকা সবুজ দুটো মণি। তুহিন শুনেছে এই অবিকল চোখ নাকি সম্রাটের মায়েরও ছিল। তবে এই রঙের মণি সুইডিশদের মাঝে খুব বিরল। ওই হাতে গোনা 100 জনের মাঝে একজনের দেখা যায়। আর এই চোখই সম্রাটের বিশেষত্ব। তার ওপর হাজার হাজার মেয়ের ক্রাশ খেয়ে লুটিয়ে পড়ার কারণ। সম্রাট খুব ভালো গান গায়। রকস্টার হিসেবে গোটা সুইডেনেই প্রচুর খ্যাতি তার। তবে অল্প মানুষ জানে ওর ভেতরের কথা। সম্রাটের বাবা নাভেদ শেখ একজন পাকিস্তানি হলেও মা ছিলেন আগাগোড়া সুইডিশ নারী। প্রেমের বিয়ে, তারপর সংসার। তুহিনের ভাবনার মাঝেই হঠাৎ বাটন টিপে ভিডিও পজ করল সম্রাট। চোখের সবুজ মণি ঘুরিয়ে ফিরে চাইল ওর দিকে। তর্জন দিল শীতল স্বরে, ফাইন্ড হার এনিওয়ে। আমি খোঁজ লাগিয়েছি, বসো। বিকেলের মধ্যেই পেয়ে যাব। সম্রাট প্রসন্ন হলো। ঘাড় নাড়ল অল্প। পরপরই শুধাল, অ্যাক্সিডেন্টের কারণ জানা গেছে? আমার হঠাৎ মনে হয়েছিল ব্রেক কাজ করছে না। বস, আমি সে ব্যাপারেই বলতাম। কেসটা পুলিশের আন্ডারে চলে গেছে। জিজ্ঞাসাবাদ করতে চাইছে। পাঠাবো কি? সম্রাট কপাল কুঁচকে বলল, না, মুড নেই, আগে মেয়েটাকে নিয়ে এসো। আই ওয়ান্ট দ্যাট গার্ল। তুহিন চোখ বড় করে ফেলল। সম্রাট দাঁত চিবিয়ে বলল, স্ক্রাউন্ড্রেল, বিছানায় নিতে চাইনি, দেখতে চাইছি। তুহিন ঠোঁট দুটো টিপল। সে তো আর এমনি এমনি এসব ভাবেনি। সম্রাটের মুখে মেয়ে মানেই তো ওসব। জানে না তার স্বভাব? ওর থেকে ভালো কে জানে? নিচু স্বরে বলল, ওহ, ওকে বসো। আপনি রেস্ট নিন, আমি আসছি। ল্যাপটপ তুলতে গেলেই সে বলল, রেখে যাও। আর হ্যাঁ, 1 হুইস্কি ফর মি।
এক্ষুনি দিতে বলবে। তুহিন জিভ কেটে বলল, বসো, হসপিটাল রুলস এলাও করবে না। সম্রাট তপ্তকণ্ঠে বলল, তুহিন, নো মোর এক্সকিউজ, আমি চেয়েছি, মানে আমি চেয়েছি। কোনো ওয়াটার বটলে করে নিয়ে এসো। তুহিন অসহায় শ্বাসটা বুকে চেপে রাখল। আর পারা যায় না, হুকুম যখন, তামিল করতে হবেই। চুপচাপ বেরিয়ে গেল। তাই সম্রাট সবুজ চোখজোড়া স্থির করে তখনও চেয়ে রইল স্ক্রিনে। এতটুকু মেয়ের মাঝে এত সাহস, এত উদারতা। একটা গাড়ি ব্লাস্ট হওয়ার পথে, বাকিরা ভয়ে এগোচ্ছে না সেখানে। থুতনিতে আঙুল ঘষতে ঘষতে সরু চোখে ঠোঁট টিপলসে। কে এই মেয়ে? কেমন দেখতে? শৌর্য সম্রাটের ছোঁয়ার মতো উপযুক্ত কি? চলবে।